হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক অদৃশ বর্ধনের লেখা প্রফেসর নাটবল্টু চক্র সংগ্রহ থেকে কালো ছায়ার করাল কাহিনী গল্পটির দ্বিতীয় বা অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকে শুরু করা যাক এই অদ্ভুত কাহিনী। এবং ক্রমশই বুঝি আরও নিরেট হয়ে যাচ্ছে তার প্রহেলিকা বপু। সে বলেই চলেছে, অথবা তার বক্তব্য বাতাসের শব্দের রূপ নিয়ে উপর্যুপরি বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। এই পৃথিবীর আকাশ বাতাস মহাকাশ ইথার ছেয়ে রয়েছে মৃত্যুহীন এনার্জিতে, মানুষের ভাবনা চিন্তা শক্তিতে। অবর্ণনীয় সেই শক্তির ঠিকানা, সেই এনার্জির স্বরূপ তোমার অজানা। মানুষ মরেছে, তাদের ইতিহাস কিন্তু সুপ্ত শক্তি হয়ে রয়ে গেছে সূক্ষ্ম জগতে। প্রাচীন বিজ্ঞানীরা, সত্যদ্রষ্টা, ঋষিরা অকল্পনীয় এই এনার্জির সন্ধান জানতেন। তারা আরও জানতেন ব্রহ্মাণ্ড ব্যাপী রয়েছে এই এনার্জি, যে এনার্জির নাম ফোহাত। সেই এনার্জি মানব মনের বিপুল ইচ্ছাশক্তির ধারক, বাহক আর সঞ্চালক। ভিনগ্রহী বোম্বেটে রানী, আমি কায়াহীন কল্পনাতীত কিংবদন্তির করাল রূপ। আমি স্রষ্টা অথচ বিধ্বংসী। আমি গড়ি আবার ভাঙি, সেই আমার খেলা। আমি যে মানব মনের ঐক্য রূপ, আমার বিনাশ নেই, অন্ত নেই, আমার বিশেষ কোনো রূপ নেই, অথচ আমি আছি। যুগে যুগে আমি আসি মানুষের উদ্ধার কল্পে। তখন আমি অবতার, তখন আমি গণদেবতা। নানা মুখে নানা নামে অভিহিত হই। যেমন এখন আমার নাম ঈশ্বর, আসলে আমি সমস্ত মানব মনের সংহত ইচ্ছাশক্তি, কায়ার ও প্রচণ্ডতা। যে নামেই ডাকা হোক না কেন আমাকে, আমার অসাধ্য কিছুই নেই। যেমন অসাধ্য কিছু নেই মানব মনের, দুর্জয় দুর্মদ দুর্দান্ত মানব মনের প্রতিভু আমি অজেয়। পালাও পালাও ভিনগ্রহী রমণী, পৃথিবী ছেড়ে পালাও। ধূমাবতী সম্পূর্ণ নিথর, কিন্তু অতিশয় উৎকর্ণ। ছায়া মায়ায় ঘেরা গণদেব বলে যাচ্ছে দ্রিমি দ্রিমি স্বরে। কথা তার মুখে ফুটছে না, বায়ুস্তরে কথার আকারে প্রকম্পিত হচ্ছে। কোটি কোটি মানুষ মেরেছ তুমি ওই তোমার সাঙ্গপাঙ্গদের নিয়ে। তাদের প্রতিহিংসা প্রবৃত্তি আকাশিক স্তরে জীবন্ত রয়েছে। আমি সেই প্রলয়ঙ্কর হনন ইচ্ছার মূর্ত আকৃতি। মানুষের দেহ যায়, কিন্তু মন তো থেকেই যায়। মহারানী ধূমাবতী, তোমার কদাকার মগজে সেই ধারণার উদয় ঘটবে না কোনো দিনই, কেননা এই পৃথিবীর পঞ্চভূত দিয়ে তুমি গড়া নও। মানুষ বিচার প্রার্থী, তারা সুবিচার চায়। তোমরা বিচার ব্যবস্থার নামে শোষণ ব্যবস্থা চালু করেছ। তোমরা তো কতিপয় রমণী, আমার এক ফুৎকারে তোমরা বিলীন হয়ে যাবে। যদি এখনো সতর্ক না হও, চম্পট না দাও। ঠিক এই মুহূর্তে নিথর মূর্তি মহারানীর তর্জনী স্পর্শ করেছিল মণিময় সুবর্ণ গজদন্ত নির্মিত সিংহাসনের আরেকটি বোতাম। তৎক্ষণাৎ পাগলা ঘণ্টি বেজে উঠেছিল পাতাল প্রদেশের সর্বত্র। বিশাল গবেষণাগারের দিকে দিকে দেওয়াল যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। পঙ্গপালের মতো ধেয়ে এসেছিল রক্ষী বাহিনী, মানুষ প্রহরী, অসুর সম চেহারা, প্রত্যেকেই সশস্ত্র। ধূমাবতীর নমক খায় আর তার নিত্যরক্ষী প্রত্যেকেই, এবং অতিশয় নৃশংস। তাদের মন সবই ঘুমন্ত, তারা নির্মম। তারা একযোগে গ্লোবিম তাক করেছিল বর্ণনানীত ছায়া দানবের দিকে। ঝলকে ঝলকে প্রভারশ্মি ছুটে এসে ঘিরে ধরেছিল তাকে। কয়েক সেকেন্ড শুধু প্রভা নৃত্য ছাড়া কিছুই দেখা যায়নি। মারণ কিরণ যেন বিলীন করেছে তাকে পঞ্চভূতে। কিন্তু সে তো পঞ্চভূতে গড়া নয়, পঞ্চভূত থেকে তো তার আবির্ভাবও নয়। পঞ্চভূতেও সে প্রস্থান করেনি। ব্রহ্মাণ্ড বিস্ময় ফোহাত এনার্জি দিয়ে গড়া মন কায়া সে, যে মনের বিনাশ নেই,
তাই ঝলকিত কিরণ বিস্ফোরণ অপসৃত হতেই দেখা গেছিল সে অটল, অক্ষত এবং দুলন্ত। দুলতে দুলতে তারপর লাট্টুর মতো শুধু একবার ঘুরে গেল। তার ললাটে জাগ্রত হলো যেন একটা ত্রিনয়ন। মন বল্লম ঝাঁকে ঝাঁকে ধেয়ে গিয়ে নিমেষে নিমেষে নিহত করল শান্ত্রীদের প্রত্যেককে, এবং কি ভয়ানক! প্রত্যেকেই বরফ মূর্তিতে পরিণত হলো নিমেষে। ফের রানীর দিকে মুখ ফিরিয়েছে কৃষ্ণকালো বিভীষিকা। সে মুখে চোখ নেই, কোনো প্রত্যঙ্গও নেই, অথচ ঠিকরে আসছে মারণ হিল্লোল। নিজেকে নিস্তেজ বোধ করেছিল পৃথিবীর অধীশ্বরী। যার কায়া নেই, যার ছায়া পড়ে না, সেই মানব মনের সঙ্গে লড়াও যায় না। শেষ পর্যন্ত সে নিস্তেজ স্বরে বলেছিল, প্রফেসর নাটবল্টু চক্র তোমাকে পাঠিয়েছে। তাকে গিয়ে বলো যে এই পৃথিবীতে ছেলে আর মেয়ে সমান সমানই থাকবে। আমার আগের আদেশ আমি প্রত্যাহার করে নিলাম। প্রফেসর তার নিভৃত কন্দরে বসে শুনলেন মহারানীর আদেশ। ধ্বনিত হলো ইলেকট্রিশিয়ানের বাক্সের কিম্ভূত যন্তরে। হেসে বললেন, সাবাস, ভ্যানিশ। মহারানীর সামনের করাল ছায়াদানব আচমকা নিঃশব্দে বিস্ফোরিত হয়ে বিলীন হয়ে গেল শূন্যে। শান্ত্রীদের মৃতদেহ ছাড়া আর কেউই নেই ঘরে। মাথা হেঁট করেছিল মহারানী। প্রফেসর ইলেকট্রিশিয়ানকে বললেন, ক্রিস্টালটা কাজে লাগলো তাহলে? ইলেকট্রিশিয়ান বললে, হিমালয়ের ক্রিস্টাল। ঘন পাথর, এরই নাম কি? হ্যাঁ হ্যাঁ, দীননাথ। হ্যাঁ, ছদ্মবেশে এই ইলেকট্রিশিয়ানই প্রফেসরের নিত্য সহচর দীননাথ নাথ। মহারানী ধূমাবতী এই মুহূর্তে বিলক্ষণ উদ্বেগে ভুগছে। তার মুখের গড়ন প্রায় মানুষের মুখের মতোই, সাইজে ছোট। চিন্তাকুটিল হওয়ার ফলে সে মুখ এখন প্রায় মরকট মুখ হয়ে উঠেছে। তার উপর আবার পড়েছে ক্লান্তির ছাপ। এক টানা 40 ঘন্টা জেগে থাকার পরিণাম তার চোখে ঘুম নেই। আসলে এই নতুন আপদ প্রফেসরটাকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। গোদের ওপর বিস্ফোরা স্বরূপ নতুন উদ্বেগ জাগিয়েছে 8টা শহরের রানী। তাদের নিয়ে কনফারেন্স হলে বসেছে উত্তেজনা ঠাসা সভা। তারা কেউই মহারানীর ওপর সমবেদনা জানাতে আসেনি। এদের কাছে পৃথিবীর মানুষ নিছকে গোলাম ছাড়া আর কিছুই নয়, বিনা বেতনের কৃতদাস। মারো, খাটাও, আমৃত্যু। মানুষের দাম কানাকড়িও নয় তাদের কাছে। মানুষকে তারা সংখ্যায় বাড়ায় স্রেফ খাটিয়ে নেওয়ার জন্যে। মানুষ যেমন গরু, ঘোড়া, মুরগি, ছাগল, গাধা পোষে স্রেফ নিজ স্বার্থে, মানুষের দাম এই রানীদের কাছে তার বেশি নয়। 4000 বছর আগে পৃথিবী গ্রহকে দখলে এনেছিল মহারানী। এই 8 জন সহচরী নিয়েছিল মোট 29 জন, হানাদার 29। সংঘাতে, সংঘর্ষে, কৃত্রিম উপগ্রহদের আক্রমণে তাদের 20 জন নিহত হয়েছে। পৃথিবীকে জয় করাই স্তক এই কজনের মধ্যে মানুষ সম্বন্ধে যে ধারণাটা গড়ে উঠেছে তার পাল্টানো যাবে না। এরা সুদীর্ঘ 4000 বছর ধরে পৃথিবী শাসন করে এসে পৃথিবীর মানুষকে পোকার মতোই তাচ্ছিল্য করতে শিখেছে। কিন্তু মহারানী ধূমাবতী এদের সঙ্গে একটা পার্থক্য বজায় রাখে। এদের প্রত্যেকের গড় আয়ু 10,000 বছর, কিন্তু মহারানীর আয়ু সীমাহীন। মহারানী মৃত্যুহীন, মহারানী অমর। যে গ্রহ থেকে এই মেয়ে বোম্বেটেদের আবির্ভাব, সেই গ্রহের প্রকৃতির নিয়মেই এহেন দীর্ঘ আয়ু লাভ করেছিল সেখানকার গ্রহীরা। নারী শাসিত সেই গ্রহে পুরুষের সংখ্যা ছিল 1/5, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মেই পরমায়ু ফুরিয়ে এসেছিল সেই কালান্তক গ্রহে, যেখানে নারী বাঁচে 10,000 বছর আর পুরুষ বাঁচে 1000 বছর। তাও জীবন দিতে হয় গৃহভৃত্য হয়ে। প্রহেলিকা গ্রহ প্রহেলিকাময় হয়ে উঠেছিল দুর্গেয় প্রাকৃতিক প্রসাদে। পরমায়ুকে প্রলম্বিত করার বিস্তর মন্ত্রগুপ্তি নিহিত ছিল সেখানকার জল, হাওয়া, মাটি, খনিজ সম্পদে। গ্রহের নাম ছিল আহু। পৃথিবী জয়ের পর আহু নামটার সমার্থক নাম এই গ্রহেই পেয়েছিল মহারানী।
আয়ু। সে গ্রহে আহু নামটার নাম আয়ু। দীর্ঘ আয়ু ছিল আহু গ্রহের বৈশিষ্ট্য এবং পরম সম্পদ, তাই তার নামকরণ হয়েছিল আহু। নামের দিক দিয়ে আর একটা অদ্ভুত মিল নজরে এনেছিল মহারানী। আহু গ্রহে তার নাম ছিল অদৃশ্যন্তী। আহু গ্রহেরই বিশেষ পাথরের আর খনিজের মিশ্রণ ঘটিয়ে বিশেষ আরক প্রস্তুত করে নিজেকে অদৃশ্য করে তোলার পন্থা আবিষ্কার করেছিল রানী ধূমাবতী। তাই তার নাম হয়ে গিয়েছিল অদৃশ্যন্তী। কি আশ্চর্য! এই পৃথিবীর পুরাণে এই অদৃশ্যন্তী নামটাই খুঁজে পেয়েছিল জ্ঞান সন্ধানী ধূমাবতী। কিন্তু হায়, অদৃশ্যন্তীর বিশেষ ক্ষমতা সে হারিয়েছিল পৃথিবীর বিশেষ নিয়মে। ইচ্ছে মতো অদৃশ্য হওয়ার ক্ষমতা সে আর ফিরে পায়নি, কিন্তু থেকে গিয়েছিল অনন্ত পরমায়ুর প্রসাদ। আহু গ্রহের খনিজ সম্পদ নিয়ে গুপ্ত গবেষণায় মৃত্যুহীন জীবনযাপন করার ক্ষমতা অর্জন করেছিল অদৃশ্যন্তী। তারপরেই প্রকৃতির অমোঘ নিয়মে ফুরিয়ে এলো আহু গ্রহেরই নিজের পরমায়ু। বিস্ফোরিত হয়ে শূন্যে বিলীন হওয়ার আগেই 28 জন সঙ্গিনীকে নিয়ে অদৃশ্যন্তী পাড়ি জমিয়েছিল মহাশূন্যে। 29টা মহাকাশপথ একযোগে আক্রমণ করেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ গ্রহ পৃথিবীকে। শিলা বৃষ্টির মতো ছড়িয়ে গিয়েছিল পরমাণু বোমা, মাটিতে মাটিতে মিশিয়ে দিয়েছিল শহরের পর শহর। পলাতক যারা অরণ্যে আর গিরিকন্দরে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছিল, তাদের নিয়েই উই পোকা, ঘুন পোকা, মানুষ পোকাদের নিয়ে সাম্রাজ্য পেতেছিল অদৃশ্যন্তী। মহাসমরে 29টা মহাকাশপথের 20টা বিচূর্ণ হয়েছিল মানুষের রকেট বোমায়। যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছিল অদৃশ্যন্তীর সমরনীতির নিয়মে। কখনো যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে ফলভোগ করতে হয়, কুশলী অদৃশ্যন্তীর তা অজানা ছিল না। তাই নিজের চেয়ে কম বুদ্ধি 8 রণরঙ্গিনীকে বসিয়ে দিয়েছিল 8 রাজধানীতে, পৃথিবীগোলকের 8 দিকে। মহাদেশ অথবা মহাদেশের কাছাকাছি যায় এমন অঞ্চলে নিজে গ্যাঁট হয়ে বসেছিল নিজস্ব শহরে, স্বর্ণস্তূপের অনতি দূরে। কিন্তু বিশেষ বুদ্ধি আর বৈজ্ঞানিক ক্ষমতা দিয়ে কবজায় রাখতে হয়েছে এই 8 জনকে সুদীর্ঘ 4000 বছর ধরে। এরা বিদ্রোহিনী। প্রথম থেকেই কিন্তু সাহসে কুলোয়নি অদৃশ্যন্তীর বিরুদ্ধে যাওয়ার। কারণ অদৃশ্যন্তীর যে মৃত্যু নেই, কারণ অদৃশ্যন্তী প্রখর বুদ্ধি বৈজ্ঞানিক, কারণ দুর্ধর্ষ মানব জাতটাকে হীনবীর্য করার কৌশল জানে শুধু অদৃশ্যন্তী, কারণ অদৃশ্যন্তী ইচ্ছে করলে নিজের সিংহাসনে বসেই দূর প্রক্ষেপণ শক্তির দৌলতে 8 জনকেই শূন্যে বিলীন করে দিতে পারে। সেই অদৃশ্যন্তী নাম পাল্টে এখন ধূমাবতী। মানুষ তাকে ভয় পায়, অমানবী এই 8 সহচরীও তাকে ভয় পায়, কিন্তু মনে মনে যে ঘৃণা করে ধূমাবতী তা জানে। ধূমাবতী জানে যে 8 আহুবাসিনী তাকে সমঝে চলে শুধু তার একটা বিদ্যার জন্যে, সিক্রেট সায়েন্স। গুপ্ত বিজ্ঞানে ধূমাবতীর বিশেষ দখল আছে বলে। এছাড়াও ধূমাবতীর রক্ষকবচ আছে আর একটা। 8 আহুবাসিনী ঈর্ষা করে পরস্পরকে, একজন আর একজনের সম্পদ আর ক্ষমতা একেবারেই সইতে পারে না। এইসব চিন্তা কুড়ে কুড়ে খেয়ে চলেছে মহারানীকে। চিন্তা তো চিতার সমান। মানসিক দ্বন্দ্ব চোখের ঘুম কেড়ে নিয়েছে। তৎসহ প্রবল উদ্বেগে ঘটিয়ে চলেছে এই প্রফেসর লোকটা। দেখতে সাদাসিধে, কিন্তু ভিতরে একেবারে জিলিপির প্যাঁচ। পৃথিবী জুড়ে বিদ্রোহের প্রস্তুতি পর্ব গড়ে চলেছে এই একটা লোক, কিন্তু 8 রানী সেটা মানতেই চায় না। সুদীর্ঘ 4000 বছর ধরে তারা মানুষ জাতটাকে পায়ের তলায় রেখে পিষে পিষে মেরেছে। মানুষ জীবটা তাদের কাছে ওই কীটাণু কীট ছাড়া কিছুই নয়। সেই নগণ্য হীনবীর্য মানুষের সহসা উত্থান আর বিদ্রোহের মশাল জ্বলন তারা বিশ্বাসই করেনি। ভ্রান্তিবিলাস ঘুচিয়ে দেওয়ার সময় হয়েছে নিকট। তাই মহাসভায় 8 রানীকে তলব করেছে আহু গ্রহের অদৃশ্যন্তী। কুচুটে ছুঁচলো মর্কট মুখে ক্লান্ত হাসির স্বাগতম জানিয়ে ভাষণ শুরু করেছিল ধূমাবতী। অপরিসীম ক্লান্তি বেসুরো করে তুলেছিল কণ্ঠস্বরকে। সে বলেছিল, ভগ্নিগণ, আহু গ্রহের কন্যাগণ,
তোমাদের ডেকে এনেছি গুরুতর পরিস্থিতির উদ্ভব ঘটেছে বলেই। প্রফেসর নাটবল্টু চক্র লোকটার নাম কানে এসেছে কি? হিমালয় অঞ্চলের রানী তাচ্ছিল্যের স্বরে বলল, গুজব একটা শুনেছি বটে। আপনার অর্ডার সে ঘুরিয়ে দিয়েছে? হ্যাঁ, অর্ডার দিয়ে ফিরিয়ে নিয়েছি। কারণ আমরা পৃথিবী জয় করার অনেক অনেক আগে এই পৃথিবী যে মহাশক্তির সন্ধান জানতো, প্রফেসর সেই শক্তিও আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। সেই মহাশক্তির কাছে আমি হেরে গিয়েছি। খুবই আশ্চর্যের কথা। শ্লেষ এড়িয়ে গিয়ে ধূমাবতী বললে, প্রফেসরের কতিপয় স্যাঙাত সঙ্গবদ্ধ হয়েছে, বিদ্রোহের মশাল জ্বালাচ্ছে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ সে খবর রাখে না। আর সেইটাই আমাদের সুযোগ। সংখ্যায় যারা বেশি তাদের কবজায় এনে লেলিয়ে দিতে হবে এই প্রফেসর ঘুঘুটার পেছনে। হিমালয় কন্যা বললে, অত ঘোর প্যাচের কি দরকার? প্রফেসরটাকেই নিকেশ করে দিলেই তো হয়, হুঁতিলেই উড়ে যাবে তো। অদৃশ্যন্তী ওরফে ধূমাবতীর কনকনে চোখে তাকাতে গিয়েও সামলে নিল নিজেকে। এই বখাটে বকমবাজ মেয়েটা 4000 বছর ধরে মুখে মুখে তর্ক করে এসেছে, কিন্তু তাকে ইচ্ছে করেই ঘাঁটায়নি। কারণ সুবিস্তৃত হিমালয় অঞ্চলের গহন অঞ্চলে বহু গুপ্ত শক্তি লতাপাতা ক্রিস্টালের আকারে রয়েছে প্রকৃতির অন্দরে কন্দরে। একদাই পৃথিবীর বোকা মানুষগুলো অসাধারণ অত্যাশ্চর্য সেই সব শক্তিসমূহকে বলতো দিব্য শক্তি। তিব্বত জায়গাটায় কামাখ্যা অঞ্চলে কিন্নরদের পাহাড়ে আজও গোপন অনুসন্ধান চালাচ্ছে মহারানী এই ডেপো মেয়েটাকে দিয়ে। সঞ্জীবনী শিকড়, অদৃশ্য করণীলতা, ত্রিনয়ন আর দিব্যকর্ণের পাথর এইসব অঞ্চলে নিশ্চয়ই রয়েছে। যীশুখ্রিস্ট নামে এক ধর্মপ্রচারক এই তল্লাটে পা দিয়েছিলেন কেন? স্বামী অভেদানন্দ নামে আর এক সন্ন্যাসী সেই মানুষটার কথা লিখে গেছিলেনই বা কেন? তিব্বত মঠে সেই গবেষণার ইতিবৃত্ত পাওয়া গেছে, আরও পাওয়া যাবে তল্লাশি চালালে। সুতরাং এই বাচাল আহুতনয়াকে এখন ঘাঁটাতে চায় না মহারানী। হাজার হোক আহু গ্রহের মেয়ে তো, গ্রহ ভগ্নী বলে কথা। তাই লোচন যুগল শীতল রেখেই কৃপান কঠিন গলায় বলে গেছিল, হার মেনেছি যার কাছে, যে সত্তাটার কাছে, তার নাম শুনলাম ঈশ্বর। ঈশ্বর মানে তো এই পৃথিবী পুঙ্গবদের কাছে ভগবান, ব্রহ্মাণ্ডের স্রষ্টা, পালক আর ধ্বংসকর্তা। এতদিন ভেবেছিলাম মুজবুক মানুষদের উদ্ভট কল্পনাই ঈশ্বর, কিন্তু ঈশ্বরকে তো দেখা যায় না। নানা রূপে অবশ্য ঈশ্বর নামক এক আদি শক্তি দেখা দেয় যুগে যুগে, অত্যাচারীদের সর্বনাশ করার জন্য। মানুষদের কাছে আমরাই তো অত্যাচারী। তাহলে কি ঈশ্বর সেদিন দেখা দিয়ে গেল আমাকে? প্রফেসর লোকটা মহা খড়িল। সে অবশ্য বললে যে সমস্ত মানুষের মনের শক্তি, মনের তেজ এক হয়ে সৃষ্টি করেছে এই কালান্তক সত্তাকে। লম্বা বক্তৃতায় ছটফটিয়ে উঠে বলে উঠল মুখফোড় হিমালয় রানী, ঈশ্বরকে দেখতে কিরকম? নীরেট, তমসা। মানে? মানে জমাট অন্ধকার, এক কথায় তামস দানব, ত্রিমাত্রিক ছায়া। ছায়া? মাথায় আমার চাইতে 13 ফুট ঠেঙা, প্রায় 20 ফুট। মানুষদের চেয়ে লম্বা, অথচ আকৃতিটা মানুষেরই মতো। কালো ছায়া দিয়ে গড়া অঙ্গ প্রত্যঙ্গটা তেমন সুস্পষ্ট নয়, যেন ছায়া ঘন হচ্ছে ঘন ঘন। যেমন হাতের আর পায়ের আঙুল কতগুলো, সেটাও দেখা যায়নি। কান কখানা, তাও বোঝা যায়নি। তার কথায় সে নাকি বস্তু দিয়ে নির্মিত নয়, ছায়া দিয়ে নির্মিত। মানুষের মনের ইচ্ছে দিয়ে গড়া তার শরীর, যে মানুষটা এখন চাইছে স্বাধীন হতে। সেই মানুষদের আত্যন্তিক রূপ, সেই মানুষদের আত্যন্তিক ইচ্ছারূপ এই ঈশ্বর। মুখ নেড়ে তাই বলে গেল? না না না, মুখ তার নড়েনি, হাওয়ায় কোনো শব্দ ভাসেনি,
আমার কান কোনো বায়ুস্পন্দন শোনেনি। সেই কথা বলেছে টেলিপ্যাথি দিয়ে। টেলিপ্যাথি? মন দিয়ে মনে কথা পৌঁছে দিয়েছে? কিন্তু সেই শক্তি তো হাজার হাজার বছর আগে হারিয়েছে পৃথিবীর মানুষ। হ্যাঁ, হাজার হাজার বছর আগে মনের এই সম্পদ, এই মহাশক্তি অনায়াসে দখলে রেখেছিল এই পৃথিবীরই মানুষ। মহাশক্তি সেই টেলিপ্যাথি প্রয়োগ করে গেল অন্ধকারের দানব বিপুল বেগে আমার ব্রেনের ওপর। আমি স্থানও হয়ে শুধু শুনেই গেলাম। মন দিয়ে? হ্যাঁ, মন নিথর হয়ে গেছিল তার মহাশক্তির ধাক্কায়। সে যে ভয়ানক শক্তির আধার। টেলিপ্যাথির প্রথম ধাক্কা দিয়েই আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিল, আমরা আহু গ্রহের সন্তানরা এই টেলিপ্যাথিতে অভ্যস্ত নই। ঈশ্বর নামধারী আতঙ্ক সেটা জানে, তাই ওই টেকনিকটাই আমার উপর প্রয়োগ করেছে এবং উপকার করে গেছে, ব্যঙ্গ মেছে বলে গেল হিমালয় রানী। অবশ্য বিদ্রুপ গায়ে না মেখে অদৃশ্যন্তে বলে চলল, ঝাঁকে ঝাঁকে মানুষ প্রহরী ছুটেও এসেছিল তাকে নিকেশ করতে, তাদের গ্রবে ব্যর্থ হয়েছে। ঝাঁকে ঝাঁকে মরেছে ঈশ্বরের ওই মন বল্লভের খোঁচায়। ঝাঁকে ঝাঁকে মরেছে ওই ঈশ্বরের মন বল্লভের খোঁচায়। আমিও ব্যর্থ হয়েছি তাকে মারণ রশ্মি দিয়ে মারতে। সে একেবারে অমর, অজেয়, অক্ষয়। হিমালয় রানীর কণ্ঠস্বর এখন সুতীক্ষ্ণ। অবিশ্বাস্য বটে, কিন্তু এটাই সত্যি। তার ছায়া শরীরের মধ্যে নিহিত ছিল এমনই এক অব্যাখ্যাত শক্তি, যার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা চলে না। সেই শক্তি কপালের তৃতীয় চোখ থেকে ধেয়ে গিয়েছিল, সেই শক্তি যার নাম আমি দিয়েছি শৈত্য শক্তি। শৈত্য শক্তি আবার কি? জীবনে তো শুনিনি। কিন্তু আমি দেখলাম চোখের পলকে সব কটা মরা, রক্ত মাংসের মরা বরফের মূর্তি হয়ে গেল। ধক করে উঠল হিমালয় রানীর চোখ। বরফ মরা? শীতল স্বরে বলে গেল অদৃশ্যন্তী। প্রফেসর বদমাসকে তাই ছেড়েই দিলাম, নইলে আমিও বরফ হয়ে যেতাম। অর্ডার ঘুরিয়ে নিলাম। নাছোড়বান্দা হিমালয় রানী এত শোনবার পরেও জেরা করে গেল মহারানীকে। আপনি অ্যাটমিক ব্লাস্ট দেখেছিলেন? পারমাণবিক তোপ দেখেও তাকে অ্যাটম বানাতে পারিনি। সবচেয়ে জোরালো তোপ, যে তোপ মিনিটে 1 ঘনমাইল বস্তুকে পরমাণু বানিয়ে দেয়। কিছুই হয়নি তার। পারমাণবিক শিখাও ছুঁড়েছিলাম, যে শিখা সেকেন্ডে 22 টন স্টিলকে গলিয়ে দেয়। কিচ্ছু হয়নি। সে সব শক্তির বাইরে এক মহাশক্তি। তাই তাকে নমস্কার জানালেন? এইবার ব্যঙ্গ বঙ্কিম তীর্যক হাসি ফুটল অদৃশ্যন্তীর তেড়া বেঁকা ঠোঁটে। বললে, কয়েকটা অমোঘ অস্ত্রের কথা নিশ্চয়ই তোমার মনে আছে। 1300 বছর আগে সেই অস্ত্রগুলোর একবারে ট্রায়াল দিয়েছিলাম আমারই এক বিদ্রোহিণী ভগ্নির ওপর। এখন যাকে সাহারা সিংহাসনে বসিয়েছি, আর সাহারা সিংহাসন থেকে এনে যাকে বসিয়েছি হিমালয়ের সিংহাসনে। মনে পড়ে? সঙ্গে সঙ্গে কাঠ হয়ে গেল 2 আহুতনয়া, সাহারা আর হিমালয় অঞ্চলে 2 রানী। প্রলয়ঙ্কর সেই অস্ত্রগুলো দুঃস্বপ্নময় স্মৃতি জলজল করে উঠেছিল দুজনেরই মানসপটে। একজনকে উদ্ধত্যের শাস্তি দিয়েছিল মহারানী, আর আরেকজনকে দিয়েছিল প্রমোশন। তারপর থেকে এই 1300 বছরে ট্যাফু করবারও সাহস হয়নি কোনো রানীরই। এই প্রথম বিদ্রোহ বহ্নির ঝিলিক তুলতে গিয়েছিল মহারানী, তবে নিমেষেই নিভে গেল। অদৃশ্যন্তী ওরফে ধূমাবতী তখনও মুচকি হাসি হেসেই চলেছে। মিঠে মিঠে গলায় বলে গেল, সাহারার রানীর শখ হয়েছিল যে আমার সঙ্গে টক্কর নেবে, আমাকে নাকি অ্যাটাক করবে। অনেক অনুপম অস্ত্রের উদ্ভাবনও ঘটিয়েছিল, কিন্তু হায় রে, অদৃশ্যন্তীর সঙ্গে তো শক্তির মহড়া দিতে যাওয়া যায় না। আর তাই দিতে গিয়ে সাহারার বালি হয়ে উড়ে যাচ্ছিল আরেকটু হলে।
নেহাতি গ্রহবোন, তাই প্রাণে মারিনি। মনে পড়ে? সভা একেবারেই নিস্তব্ধ। তারপর মুখ খুলল সাগর রানী। কিন্তু আপনি যে স্পেশাল জেনারেটরটা বানিয়েছেন ভবিষ্যতে রানী বিদ্রোহের মোকাবিলা করবার জন্যে, সেটাকে কি কাজে লাগিয়েছেন? ছায়াদানবের মুরতটা একবার দেখে নিতে পারতেন। অমনি মুখ লাল হয়ে গেল অদৃশ্যন্তীর। স্পেশালি জেনারেটর অতি গোপনে নির্মিত হয়েছিল তার গোপন গিরি গহরে। খবরটা তাহলে ফাঁস হয়েই গেছে। চকিতে সামলে নিয়ে বললে, সে জেনারেটর নিষ্ক্রিয় করে দিয়েছিল ছায়াদানব ঈশ্বর। বোতাম টিপেও জেনারেটর চালু করতে পারিনি। আমার হাজার হাজার বছরের বৈজ্ঞানিক জ্ঞান হার মেনেছে। ছায়া শরীরের একটা পরমাণুকেও স্পর্শ করতে পারেনি। জেনারেটরই চালু হয়নি। গর্ব খর্ব করেছে, সাহারা রানী বললেন নিরীহ স্বরে। কিন্তু সেইটাই তো শ্লেষ। হজম করে নিল অদৃশ্যন্তী। বাক্যযুদ্ধ করবার সময় এখন নয়। এদেরকে যথাসময়ে না হয় টাইট মারা যাবে, তবে এখন নয়। করেছে। যে জেনারেটর চালু হলে প্রতিটা পরমাণু অযুত তরঙ্গে ভেঙে যেত, সেই জেনারেটরে বিকল করে দিয়েছে ঈশ্বর। এখন উপায়? এই প্রথম মুখ খুলল মেরু অঞ্চলের রানী। মেরুর বরফ গলিয়ে দিয়ে সাগরের জল বাড়িয়ে দিয়ে মানুষগুলোকে তাহলে আর ডুবিয়ে মারা যাবে না? শীতল কণ্ঠে অদৃশ্যন্তী বললে, সূর্য থেকে যে প্লাজমা ঠিকরে বেরিয়ে ঠান্ডা হয়ে রয়েছে সূর্যের গা ঘেঁষে, সেইটাকে টেনে এনে পৃথিবী ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু সেটা করলে আমরাও যে শেষ হয়ে যাব। চুপ মেরে গেল আহুত অনয়ারা। অদৃশ্যন্তী গুপ্ত বিজ্ঞানে অনেক এগিয়েছে। সৌরজগৎ ওলট পালট করার কথা ভাবছে সে। এমন রমণীকে না ঘাঁটানোই ভালো। ভালো মানুষের মতো মুখ করে হিমালয় রানী বললে, পৃথিবীর যে কটা স্যাটেলাইট ছিল আমরা এসে তো সবকটাই ধ্বংস করেছি। এখন পৃথিবীকে পাক দিচ্ছে আমাদেরই স্যাটেলাইটের সারি, রোবট উপগ্রহ। তাদেরকে দিয়ে না হয় পৃথিবীর সব মানুষ মেরে দিন। সে চেষ্টাও করেছিলাম। রোবট স্যাটেলাইটদের রে গানগুলো নকল হিরে দিয়ে তৈরি, আমার কারখানায় গড়া নকল হিরে। স্ট্রাকচারে যা আসল হিরের সমান, কিন্তু এখন আর নয়। কেন কেন? ছায়াদানব মনের শক্তি দিয়ে সব কটা হিরে কামানকে কাজ কামান বানিয়ে দিয়েছে। আমরা তাহলে নিরস্ত্র? একেবারেই। তাই তো এই মিটিং ডেকেছি। এত খবর সে রাখছে কি করে? আমাদের ভূত ভবিষ্যৎ সব জানতে পেরে আমাদের ব্রেনের প্রত্যেকটা মেমোরি ক্যাপসুল সে টেলিপ্যাথি দিয়ে ঘেঁটেছে, জেনেছে। মানুষের আদিম অমোঘ শস্ত্র এই টেলিপ্যাথি, যা আমাদের নেই। হতাশ এবং বিলক্ষণ বিষণ্ণ মহারানী এই মুহূর্তে। সভা কিছুক্ষণ নিস্তব্ধ। এই হিরণ্যকক্ষে আড়ি পাতবার মতো কোনো ব্যবস্থা নেই বলেই এতদিন সবাই জানত। দীর্ঘ 4000 বছর ধরে কত সমস্যা এসেছে। ধুরন্ধর অদৃশ্যন্তী এই হিরণ্য মন্ত্রণা কক্ষে বসে সব সমস্যার সমাধান করেছে। কিন্তু আজ সেই খলিফা মহারানী নিজেই বেকুব। সাহারার রানী সব রানীদের মধ্যে বেশি বুদ্ধি ধরে, তাই তার রাজধানী সাহারার ঠিক মাঝখানে আশ্চর্য এক বালি পাথর বানিয়ে গড়ে দিয়েছিল এই অদৃশ্যন্তী, বৈজ্ঞানিক বুদ্ধির অতুলনীয় ক্ষমতা দেখিয়ে। কেননা দিনের সূর্য সেই বালি পাথর থেকে শৈত্য ঠিকরে দেয়, রাতের মরুশৈত্য একই বালি পাথর থেকে মোলায়েম উষ্ণতা বিকিরণ করে। সাহারার সেই রানী তাই মনে মনে চায় অদৃশ্যন্তী আরও অযুত কাল ধরে পৃথিবীর শাসন করে যাক, কারণ তার তো মৃত্যু নেই। কারণ সে বিজ্ঞানে আশ্চর্য দখল রাখে। বিজ্ঞানের নতুন নতুন ক্ষমতা সে হাতে আনছে এবং আনবেও। তাই ধীর স্থির স্বরে সে বলেছিল, মানুষের এই অকল্পনীয় ক্ষমতা তো আগেও ছিল, কিন্তু আমরা যখন 4000 বছর আগে হানা দিলাম, কই তখন তো দেখিনি। সঙ্গত প্রশ্ন শুনলাম এতক্ষণে। অর্থাৎ অন্যান্য রানীদের আচরণ যে অসঙ্গত তা পরোক্ষে বুঝিয়ে দিয়ে বললে অদৃশ্যন্তী।
আমি তিব্বতের হিমিশ মঠে রেকর্ড ঘেটে সে তত্ত্ব উদ্ধার করেছি। এই পৃথিবীতে অনেক সভ্যতা জ্ঞান বিজ্ঞানের শিখরে উঠেও তলিয়ে গিয়েছে এই মানুষেরই দোষে। পৃথিবী জোড়া প্রলয় সৃষ্টি করেছে এই মানুষই, বিজ্ঞানের ক্ষমতাকে হাতে রাখতে না পেরে। মনের ক্ষমতা ছিল তখন যোগীদের কাছে নিতান্ত ছেলে খেলা। আমরা যখন হানা দিলাম আমাদের স্পেসশিপ নিয়ে, তখন কিন্তু বস্তুবিজ্ঞানে বড় বাড়াবাড়ি করে চলেছিল পৃথিবীর মানুষ। তাদের কলকারখানা, স্পেসশিপ, স্যাটেলাইট তার নিদর্শন। আমরা তো সব ধ্বংসই করেছিলাম, একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। মনের ক্ষমতা জিনিসটা তখন ওদের কাছে ছিল হাসির খোরাক, একেবারে ব্যঙ্গের বস্তু। তাই আমরা জানতে পারিনি। কিন্তু এই প্রফেসর মানুষটা সেই গুপ্ত জ্ঞান দিয়ে খেদিয়ে দিতে চলেছে আমাদের। খেদিয়ে দেবে পৃথিবী থেকে? তাছাড়া আর কি, মন নিয়ে গবেষণা করার সময় তো আর আমি পাচ্ছি না। ওই ঈশ্বর আপদটা। সাহারা রানী বললে, দরকার কি এই আপদের সঙ্গে থেকে? আমরা তো সৌরজগতের অন্য গ্রহ উপগ্রহ চলে যেতে পারি। ভিনাস, মার্কারি, ট্রাইটন, জুপিটার, স্যাটার্ন, সৌর পরিবারের সমস্ত তো আপনার নখদর্পণে। তা ঠিক, স্বভাবে তো আমরা যাযাবর। এক জায়গায় আবার বেশি দিন মন টেকে না বললেই সৌরজগতের সব উপগ্রহে অভিযান চালিয়ে দেখেছি। আমাদের থাকার জায়গার অভাব নেই। ব্রহ্মাণ্ডে পৃথিবীর চাইতেও ভালো থাকার জায়গা যখন আছে। মুখের কথা কেড়ে নিয়ে সাহারা রানী বললে, সেখানে চলে গেলেই তো হয়। তার আগে দাঁতে দাঁত পিষে অদৃশ্যন্তি বলল, পৃথিবীটাকে একেবারে নিষ্প্রাণ করে দিয়ে যাব, যেমন একবার ডাইনোসর পর্যন্ত শেষ হয়েছিল, সেই মড়ক লাগাবো। প্রফেসর সিধে হয়ে বসেছিলেন। তার সামনে দুলছে অতিকায় ছায়া, ঈশ্বর। প্রফেসর বললে, ধূমাবতী প্যাঁচ আটছে। ছায়া বললে, হ্যাঁ। একটু থেমে, 8 রানীকে নিয়ে এক্ষুনি সম্মেলন শেষ হলো। নবগ্রহ সম্মেলন? তা কি ফিকির আটা হলো? পৃথিবী ছেড়ে চলে যাবে, তবে তার আগে পৃথিবীটাকে নিষ্প্রাণ করে দিয়ে যাবে। প্রফেসরের ভুরুটা কুঁচকে গেল। ভাবনার কথা বটে, পৈশাচিক ক্রিয়াকলাপে তিলমাত্র বিলম্ব করে না এই ভিনগ্রহী ডাইনিরা। যদিও এরা ডাইনি নয়, কিন্তু ডাইনি ছাড়া এদের কি বা বলা যায়? প্রফেসরের পাশে ঘাড় কাত করে দাঁড়িয়েছিল সেই ইলেকট্রিশিয়ান, যে নাকি বৃদ্ধ বৈজ্ঞানিকের নিত্য সহচর। টাল ঠ্যাঙা বপু, একেবারে মার কাটারি চেহারা, দাঙ্গা হাঙ্গামার জন্য হাত পা যেন নিষ্পিস করছে অনুক্ষণ। আশ্চর্য, এই কাহিনী যখন এতখানি এগিয়েছে, তখন তার প্রকৃত পরিচয়টা এবার দেওয়াই যাক। এই হলো সেই দীননাথ নাথ, প্রফেসর নাটবল্টু চক্রের ল্যাংবোর্ড। মাথায় ঘিলু কম, কিন্তু ঝাড়পিট করতে খুব ভালোবাসে সাহিত্য নামক রসখসহীন বস্তুটা। কিন্তু সেই ব্যাপারে দীননাথকে সরস পুরুষই বলা যায়, কেননা ছায়া দানবের কথা শুনে আর প্রফেসরের মাথায় ডাইন শব্দটা ঘুরপাক খেতেই সে হাজার হাজার বছর আগেকার নোবেল পুরস্কার বিজয়ী কবি রবি ঠাকুরের একটা কবিতা গড়গড় করে বলে গেল, জলার সাপের মাংস নিয়ে সিদ্ধ করো কড়ায় দিয়ে, গিরগিটি চোখ ব্যাঙের পা, টিকটিকি ঠ্যাং পেঁচার ছা, কুত্তর জিভ বাদুড় রোয়া, সাপের জিভ আর শুয়োর শোয়া। শক্ত ওষুধ করতে হবে, ডব্ব গিয়ে ফোটাই তবে। দ্বিগুণ 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 খেটে কাজ সাধিয়ায় সবাই ছুটে, দ্বিগুণ দ্বিগুণ জ্বলবে আগুন, ওঠরে কড়া দ্বিগুণ ফুটে। এই পর্যন্ত শুনেই গম্ভীর গম্ভীর গলায় বলে উঠল ছায়া দানব, মকরের আঁশ বাঘের দাঁত, ডাইনি মরা হাঙর ব্যাথ, ইসের শিকড় তুলেছি রাতে, নেড়ের পিলে মেশাই তাতে, পাঁঠার পিত্তি শ্যাওড়া ডাল, গেরন কালে কেটেছি কাল,
দাতারের ঠোঁট তুর্কি নাক তাহার সাথে মিশিয়ে রাখ, আনগেরে সেই ভ্রূণ মরা, খানায় ফেলে খুন করা, তারই একটা আঙুল নিয়ে সিদ্ধ করো কড়ায় দিয়ে, বাঘের নাড়ি ফেলে তাতে ঘন করো আগুন তাতে। দীননাথ ধুয়ো ধরল তৎক্ষণাৎ। দ্বিগুণ 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 খেটে কাজ সাদিয়ায় সবাই জুটে, দ্বিগুণ দ্বিগুণ জলরে আগুন ওঠরে কড়া দ্বিগুণ ফুটে। ছায়াদানব বললে দেওয়াল কাঁপানো গলায়, বাঁদর ছানার রক্তে তবে ওষুধ ঠান্ডা করতে হবে, তবেই ওষুধ শক্ত হবে। এইবার চটে গেলেন প্রফেসর, বললেন, এই, এটা কি ছড়া কাটার সময়? আগে না, আপনার এই চেলার ব্রেনে একটা বদবুদ্ধি এসেছে, সেইটাকেই আমি একটু প্রাঞ্জল করে দিলাম। রবীন্দ্রনাথ ভদ্রলোক রাজর্ষি ছিলেন তো, আর তার সাথে দূরদ্রষ্টা ঋষিও। যদিও তার নোবেল প্রাইজ লোপাট হয়ে গিয়েছিল, কিন্তু আজকের এই পৃথিবীর আপদের সুরাহা তিনি হাজার হাজার বছর আগেই লিখে গিয়েছিলেন। যদিও ম্যাকবেথ নাটকের অনুবাদ, তাহলেও একটা মন্ত্র। প্রফেসর সত্যি সত্যি কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন, তারপর বললেন, মন্ত্র? আমি নিজের জ্বালায় মরছি, এখন মন্ত্র শুনে কি হবে? আগে বিজ্ঞানে যা হয় না, মন্ত্র শক্তিতে কিন্তু তা হয়। ম্যাজিক, ইচ্ছা শক্তিটাও তো একটা ম্যাজিকই। তা বটে, তবে ম্যাজিকও তো একটা পাওয়ার, একটা অমোঘ শক্তি। আগে আপনারা আমাকে যখন গড়েছেন, ছায়া জগতের সুলুক সন্ধান তাই জেলে ফেলেছি। উদার কণ্ঠে প্রফেসর বললেন, আমি কি আর একা গড়েছি হে? আমি শুধু আইডিয়া দিয়েছি, মেহনতটা তো এই দীননাথই করেছে। দীননাথ বললে, তা করেছি, ওই মোটা মাথায় যা হয় না, মোটা গতরে তো তা হয়, সেটা তো মানলেন। গুরু শিষ্যের এই কথা কাটাকাটি থামিয়ে দিয়ে ছায়াদানব বললে, এই পৃথিবীটা তো আর ছোট নয়, মানুষ এখনো অনেক। ঘরে ঘরে ইচ্ছাশক্তি জড়ো করার মেশিন না পৌঁছে দিলে আমি তো তৈরিই হতাম না। টেলিপ্যাথি যন্ত্র, ইচ্ছাশক্তি সব মানুষেরই আছে, তাকে ফোকাস করাটাই আসল কাজ। তবে টেলিপ্যাথি মেশিনটা আমার আবিষ্কার। কিন্তু ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বাহাদুরি কিন্তু আমার। লক্ষ লক্ষ ইচ্ছাশক্তির ফোকাস ঘটেছে, তবেই না। আমার সৃষ্টি হয়েছে, কিন্তু যা বলছিলাম, ছায়া দুনিয়ার অনেক খবরও যে জেনে ফেলেছি। যথা যথা ভূত ভবিষ্যৎ বলতে যা বোঝায়, মানে ওই ছায়া মায়ার জগৎ, ভার্চুয়াল রিয়ালিটি। এলিমেন্টাল? আগে ছায়ার চাইতেও সূক্ষ্ম দেহে যে অস্তিত্বরা এই ভূমণ্ডলের সর্বত্র বিরাজ করছে অনাদিকাল থেকে, তাদের সাহায্য নিন। বটেই তো, বটেই তো, তুমি সূক্ষ্ম শরীরীদের কথা বলছো? আগে অ্যানি বেসান্ট, লেডবিটার, ব্লাভাটস্কি, এরা তো হাজার হাজার বছর আগে এই সূক্ষ্মদেহীদের কথা বলেই গেছেন। এই প্রথম মাথা চুলকোতে দেখা গেল প্রফেসরকে। তা হ্যাঁ, ওরা তো প্রাচীন শাস্ত্র থেকে এসব তথ্য জেনেছিলেন, আর প্রত্যক্ষ করেছিলেন অতীন্দ্রিয় নয়ন দিয়ে। সাদা চোখে যাদের দেখা যায় না, দিব্য চোখে তাদের দেখা যায়। ছায়াদানবের কণ্ঠস্বর এখন বিলক্ষণ সিরিয়াস। আমতা আমতা করে প্রফেসর বললেন, কিন্তু আমি যে বস্তুবিজ্ঞান নিয়ে চর্চা করি। তাতে কি, বস্তু থেকেই তো অবস্তু, আর অবস্তু থেকেই তো বস্তু। কোয়ান্টাম মেকানিক্স তো অনেক আগেই স্ট্রিং থিওরি কপচে গেছে। সেই আদি ভাইব্রেশন থেকে সব পরমাণু সৃষ্টি হয়েছে। তারাই তো সূক্ষ্মদেহী, ভার্চুয়াল রিয়ালিটি, অস্তিত্বহীন অস্তিত্ব। ম্যাটার থেকে এনার্জি, আর এনার্জি থেকে ম্যাটার। প্রফেসর বললেন, টমাস আলভা এডিসন অবশ্য এরকম একটা মেশিন বানিয়েছিলেন বলে শোনা যায়। সে মেশিন আর পাওয়া যায়নি, এই তো, ফট করে বলে উঠল দীননাথ।
কটমট করে তাকালেন প্রফেসর। তাই তো শুনেছি। সবিনয় দীননাথ বললে, শ্রদ্ধেয় স্যার, আমি কিন্তু অন্যরকম শুনেছি। এডিসন রকমারি ফিলোসফি নিয়ে মাথা ঘামিয়ে যেতেন। ছুটমার তার মধ্যে ছিল না, থাকা উচিতও নয়। যেখানে রহস্য সেখানেই নতুন কিছু। আইনস্টাইন নিজেই অবশ্য একদা বলেছিলেন যে আমাদের সব অনুভূতির মধ্যে সুন্দরতম হলো বিস্ময়। সেই আদি অনুভূতি থেকেই জন্ম নিয়েছে প্রকৃত শিল্প আর প্রকৃত বিজ্ঞান। তাহলেই দেখুন, এডিসন ভূত নিয়ে গবেষণা করে কিছু অন্যায় কিন্তু করেননি। নিজে যদিও পুরোই নাস্তিক ছিলেন। আমিও তাই। আমি অজ্ঞেয়বাদী। তবে মানে এসবের পিছনে যে একটা কিছু আছে, একটা সত্যি কিছু, তা তো আর উড়িয়ে দিতে পারি না। কথাটা লুফে নিল দীননাথ। এক্স্যাক্টলি, যা রটে তার কিছুটা তো বটেই। এডিসন বিশ্বাস করতেন ব্রহ্মাণ্ডময় বিরাজ করছে একটা ইন্টেলিজেন্স, কিন্তু ব্যক্তিত্ব নেই। ইন্টেলিজেন্স রয়েছে প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদের মধ্যে। আর জ্ঞান দিও না তো। অবশ্য প্রফেসরের কথা তোয়াক্কা না করেই দীননাথ বলে চলল, উনি বিশ্বাস করতেন যে ইন্টেলিজেন্স একটা এনার্জি, তার বিনাশ নেই। একটা মস্ত রিজার্ভারে যেন সেই এনার্জি ফিরে যাচ্ছে। প্রত্যেকটা কোষ ইন্টেলিজেন্ট। কোনো কোষ বেশি ইন্টেলিজেন্ট, সেই কোষ যা করতে পারে অন্য কোষ তা করতে পারে না। গাছের কোনো কোষ মাটি থেকে জল পাম্প করে পাতায় পৌঁছে দিতে পারে। কোনো কোনো কোষ আবার পাতার মধ্যে জটিল ক্রিয়া চালিয়ে পাতার মেটাবলিজম মানে বিপাক ক্রিয়ায় সাহায্য করে যায়। আমার পাকস্থলী জানে যে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে হয়, তবে আমি তা জানি না। এসব লেকচার আমার জানা আছে দীননাথ। তবে গোয়ার গোবিন্দ দীননাথকে তো তখন বক্তৃতা রোগে পেয়েছে। সে ঝড়ের বেগে বলেই চলল, এডিসন বলেছিলেন যে মানুষ যখন মরে তার বডি থেকে সব ইন্টেলিজেন্স উবে যায়, বডি একেবারে পচে যায়। ইন্টেলিজেন্স চলে যায় এক ধরনের অবহেলিত জায়গায়, যেখানে তার আর কোনো দরকার নেই, কোনো প্রয়োজনে লাগবে না। এবারে প্রফেসর নাটবল্টু চক্র গর্জে উঠলেন, তুমি কি জ্ঞান দিয়ে যাচ্ছ? আগে না, আপনার কথাই আপনাকে বলছি। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রফেসর, গোটা পৃথিবীটা ছাইয়ের গাদা হতে চলেছে, তাই বাঁচবার চেষ্টা করছি। এবারে একটু নরম হলেন প্রফেসর। দীননাথের মতো আকাট মূর্খ তো তিনি নন। যা জানি না তা নেই, এহেন সব জানতা মনোভাব তিনি দেখান না। আর এই একটা কারণেই তিনি বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক হয়েই আছেন। তাকে টেক্কা দিতে কোশমিনকালে কেউ ছিলও না, আর এখনও নেই। তাই ভাবলেন, পোকা চেলা যখন বচন ঝাড়ছে তখন একটু শুনেই নেওয়া যাক। ঈষৎ সদয় স্বরে বললেন, তুমি ঠিক কি বলতে চাও? দীননাথ একটু ভরসা পেল। বললে, এডিসন বলতেন মানুষ মারা গেলে তার ইন্টেলিজেন্স কোনো একটা জায়গায় থেকে যায়, আর একটা বডি পাকড়াও করার আগে পর্যন্ত। আমি বলতে চাই। গর্জে উঠলেন প্রফেসর, উৎপ্রেতের জগৎটাই সেই দেহহীন ইন্টেলিজেন্সের জগৎ, এই তো? আগে আর একটা বডিতে ঢোকবার আগে পর্যন্ত ভূত দুনিয়াতেই থেকে যায়। দেখো ছোকরা, মেমোরি আমার সাংঘাতিক শার্প। হাজার হাজার বছর আগে কি পড়েছি সেটা আমার চোখের সামনে ভাসছে। 1920 সালের অক্টোবর মাসে একটা আর্টিকেল বেরিয়েছিল আমেরিকার ম্যাগাজিন পত্রিকায়। বাকি কথাটা গড়গড় করে বলে গেল দীননাথ। প্রবন্ধটার নাম ছিল এডিসন পরলোকের সঙ্গে কথাবার্তা চালাতে চেষ্টা করছেন। আর্টিকেলটা লিখেছিলেন বিসি ফোর্বস, পরে যিনি ফোর্বস ম্যাগাজিন প্রতিষ্ঠা করেছিলেন। থ হয়ে চেয়ে রইলেন প্রফেসর। ছোকরার এলেম আছে বটে, একেবারে গুরুকেই টেক্কা মারছে। দীননাথের স্মৃতি কপাট তখন দুহাট। 1 মাস পরে সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনে এডিসনের সঙ্গে একটা সাক্ষাৎকারও বেরোয়, যে সাক্ষাৎকারে এডিসন প্রেত জগৎ আর মৃত্যুর পরেও সব শেষ হয়ে যায় না এই মনোবিশ্বাস ব্যক্ত করেছিলেন। থেকে যায় ব্যক্তিত্ব আর ধী শক্তি,
আর থেকেই যদি যায় তাহলে বেঁচে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলতে থাকে। তাই যদি হয় তাহলে প্রেত মহলের সঙ্গে যোগাযোগ করার একটা যন্ত্র বানাবো বলে ঠিক করছি। জানি হে জানি, উনি মেশিন একটা বানিয়েছিলেন বটে, তবে বিখ্যাত প্রেত চক্রী জোসেফ ডানিঙ্গারকে দেখিয়েও ছিলেন। তার আগে স্বনামধন্য ইংরেজ পদার্থবিজ্ঞানী স্যার উইলিয়াম ক্রুকসের সঙ্গে বিস্তর আলোচনাও করেছিলেন। কারণ স্যার ক্রুকস নিজেই যে ভূতেদের ছবি তুলেছিলেন। যা দেখে এডিসন বলেছিলেন যে যাদের ফটো ক্যামেরায় এসে যায় তাদের সঙ্গে মেশিন মারফত কথা বলা যাবে না কেন? মেশিন মারফত ভূতেরা শরীরী হতে পারবে না কেন? চিন্তিত মুখে প্রফেসর বললেন, কিন্তু তাই নিয়ে বিস্তর ব্যঙ্গচিত্রও তো ছাপা হয়েছিল ফরাসি নিউজ পেপারে। কিন্তু মরেও তার বিশ্বাসের প্রমাণ তো রেখে গেছিলেন এডিসন। 1931 সালের অক্টোবরে মারা যান রাত 3:24। তার 3 সহকারীর ঘড়িও বন্ধ হয়ে গিয়েছিল ঠিক ওই সময়। কিন্তু মেশিনটা, সেটা তো পাওয়া যায়নি। কেমন? মেশিন তৈরির নকশাও পর্যন্ত পাওয়া যায়নি। প্রফেসর এখন যেন আত্মকথনের মুডে। আজও তা রহস্যেই ঢাকা। বলা শেষ করে গুম মেরে গেলেন প্রফেসর। ছায়াদানব দুলে দুলে এতক্ষণ ধরে শুনে যাচ্ছিল গুরু আর চেলার কথা কাটাকাটি। এখন মার্জিত হেঁড়ে গলায় বলল, বলছিলাম কি, এডিসন যা পেরেছিলেন আপনি তা নিশ্চয়ই পারবেন। উনি ভূত হয়ে গিয়ে বিরক্ত হতে চাননি বলেই মেশিন আর নকশা ভ্যানিশ করে দিয়েছিলেন। কিন্তু এখন যে ওকেই দরকার, মানে ওর ভূতকে দরকার আর কি। আম্বা দেখে আর বাঁচি না, ভূতকে আমি পাবো কোথায়? আগে আপনার হুকুম পেলেই সে চেষ্টা আমি করতে পারি। ভূত লোকের মধ্যে দিয়েই তো আমার আনাগোনা, ছায়া দিয়ে গড়া যে। কিছুক্ষণ আনমনা হয়ে রইলেন প্রফেসর, তারপর বললেন, দেখো চেষ্টা করে। ধূমাবতীকে তাড়াতে হলে ডাইনি মন্ত্রে কাজ হবে না, ভূত প্রেত নিয়ে একটু দরকার। হ্যাঁ, মানে ওই পৃথিবীটা নিষ্প্রাণ হওয়ার আগে, বললে দীননাথ। একটু পরেই শূন্যের মধ্যে গলে গলে ভ্যানিশ হয়ে গেল ছায়াদানব। সেই জায়গায় যেন বাতাস জমাট হয়ে গড়ে দিল সাদা রঙের এক প্রেতচ্ছায়াকে, একটা সাহেব। নাকি সুরে গর্জন ছেড়ে সাহেব বললেন, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে কেন? সবিনয়ে প্রফেসর বললেন, দেখুন মশাই এডিসন, আপনিও বৈজ্ঞানিক, আমিও বৈজ্ঞানিক। আমরা তো চাই যে পৃথিবীটার মঙ্গল হয় নাকি? অনেক উপকার করেছি, এবার আমার বিশ্রাম দরকার। প্রফেসর টিটকিরি ছাড়লেন। না না, সে কি কথা? বৈজ্ঞানিকরা কি কখনো বিশ্রাম নেয়? আপনি তো খাঁটি বৈজ্ঞানিক বলেই ভুবন বিখ্যাত। সে তো 4000 বছর আগে ছিলাম। ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করে নিজেই তো ফাঁপড়ে পড়েছি, মরেও জ্বলছি। এত আলোয় দেখা যায়? সাংঘাতিক ভাইব্রেশন, একবারে অসহ্য। থুয়ে আপনার ব্রেন নিশ্চয়ই আরও খুলেছে। প্রফেসর যেন বিনয়ের অবতার। সন্দিগ্ধ স্বরে এডিসন বললেন, এ প্রশ্ন কেন? আগে আপনার ওই খাসা ব্রেনটার একটু খেল দরকার। খোসামুদ আমি হেড করি। যাকে তাহলে বরং সোজা কথায় আসা যাক। এই পৃথিবীটা ভিনগ্রহী ছেলে মেয়েদের খপ্পরে চলে গেছে, তা তো জানেন। হাড়ে হাড়ে বুঝেছি। এত অ্যাটমিক মশাল জ্বালিয়ে রেখেছে গোটা পৃথিবী জুড়ে যে টিকতেই পারছি না। তাহলে আপনি আছেন কোথায়? ভাগাড়ে, জঙ্গলে, শ্মশানে, কবরখানায়, যেখানে যেখানে ওই মশাল জ্বলে না। তাহলে তো বেশ নিরিবিলি অঞ্চলেই আছেন। কিন্তু আমরা যে মরছি। মরুক মরুক, সবাই মরুক, সংখ্যা একটু বাড়ুক প্রেতমহলে। কিন্তু
হঠাৎ একসঙ্গে সবাই পটল যদি তোলে তাহলে তো জায়গা দিতে পারবেন না। ধুস, একসঙ্গে মরতে যাবেন কেন? আস্তে আস্তে মরুন। আপনি তাহলে কিছুই জানেন না? যত কম জানা যায় ততই ভালো। আমি সেটা মরে বুঝেছি। ওই সব জানতা হলো মন্ত্রী আর পুলিশ। এদের ভূতেরা পছন্দ করে না। অজ্ঞানের অন্ধকারের মতো খাসা জায়গা আর নেই, বুঝলেন? প্রেত দুনিয়ায় সেটা আছে। প্রফেসর এবার একটু রেগে গেলেন। ভূতেরা যে এত বাজে বকে জানতাম না তো। আমরা ভূত হতে চাই না, আমাদের বাঁচান। এবার একটু উৎসুক দেখা গেল এডিসন সাহেবের প্রেতচ্ছায়াকে। বললেন, হয়েছেটা কি? ভিনগ্রহী ছেলেমেয়েগুলো গোটা পৃথিবীটাকে শ্মশান বানিয়ে দিতে চায়। পশু টশু সবে? আগে তাহলে তো খুব মুশকিল। পশু ভূতের সঙ্গে মানুষ ভূত, সে এক ছকমারি। তাহলে একটু হেল্প করুন। তা কি করতে হবে? একটু ঝেড়ে কাশলেই তো হয়। এই 9টা ভিনগ্রহিণীকে এমন ভয় দেখান যে যেন অক্কা পায়। এই ঠুস, সে আর এক মুশকিল। আমরা সব কুলীন ভূত, মানে পৃথিবীর খাঁটি ভূত। অন্য গ্রহের ভূত মানে পেতনি ঢুকে পড়লে একটু অশান্তি বাড়বে। প্রফেসর একটু ভাবলেন, তারপর বললেন, কথাটা অবশ্য ঠিক। এরা হাড় বজ্জাত, তার উপর আবার 4খানা করে হাত। দেখতে অতি বিটকেল। ভূতেরাও ভিড়মি খাবে। উপরন্তু অতিশয় ফিচে, তাই না? সেই জন্যেই তো ওদের খপ্পর থেকে বাঁচতে চাই। আচ্ছা, ওদের মাথা খারাপ করে দিলে হয় না? মানে খুব ভয় টয় দেখিয়ে। এডিসন একটু ভাবলেন, তারপর বললেন, সে আর এক ছকমারি হবে। পাগলি ভিনগ্রহিণী সব তছনছ করে ছাড়বে। তাহলে এডিসন সাহেবের ভূতও চিন্তিত, তবে ব্রেন তো খাসা, তাই মতলব এসে গেল মাথায়। বললেন, একটা কাজ করা যেতে পারে। অর্থচন্দ্র দেওয়া যাক। বেদানি? এক্স্যাক্টলি। ধোলাই দেওয়ার মতো আর ওষুধ হয় না, বিশেষ করে ভূতের হাতের মার। পাই পাই করে পালাবে। তাড়িয়ে নিয়ে যাব স্পেসশিপের দিকে, অবশ্যই অদৃশ্য অবস্থায়, যাতে দেখতে না পায়। তারপর আকাশে উঠেই তো মারণ গ্যাস ছড়িয়ে দেবে। এডিসন ভূত বললেন, এই যে একটা টেলিপ্যাথি মেশিন দিয়ে বানিয়েছেন ছায়াদানবকে দেখিয়ে, এ তো মনের শক্তি দিয়ে পাথরও গুঁড়িয়ে দিতে পারে। বিগড়ে দিই ওই মারণ গ্যাসের সমস্ত মেশিন। ব্রিলিয়ান্ট আইডিয়া! লাফিয়ে উঠলেন প্রফেসর। তারপর যাতে জীবন নিয়ে আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা কি? স্পেসশিপের স্টিয়ারিং গিয়ার যেন একেবারে লকড হয়ে গিয়ে গোঁত মারে সূর্যের দিকে। খাসা আইডিয়া বটে। নিরাপদ থাকুক গোটা সৌরজগতের প্রেত জগৎ। কিন্তু কিন্তু ভদ্র মানে প্রেত মূর্তি। কিসের কিন্তু? মানে মরা শব্দটাকে উল্টো করে কেউ যদি আওড়ায়, তাহলে তো আমরা একেবারে ফক্কা পেয়ে যাব। ডোন্ট ফিয়ার। ওই ভদ্রলোকের রাজত্ব যখন আর নেই, তখন আমরা শব্দটাকে উচ্চারণই করব না। এর পরের ব্যাপারটায় ইচ্ছে করেই একটু নাটক জুড়ে দিয়েছিল ছায়াদানব। সব কেরামতি এডিসন সাহেব নিয়ে নেবেন, তা তার সহ্য হয়নি। একটু নাটক করেছিল, ওর কাছে সামান্য, কিন্তু ফলটা হয়েছিল দেখবার মতো। এইবার আসা যাক সেই কাহিনীতে। 9 অবতারণী শেষ সলা পরামর্শ করবার জন্য জড়ো হয়েছিল যে পাতাল হল ঘরে, যে ঘরে ঢোকবার একটা মাত্র পথ বন্ধ করা ছিল পাথরের কপাট দিয়ে। আচমকা তা ভেঙে উড়িয়ে দিয়ে শাঁ শাঁ করে ঢুকে পড়ে 9 আহুকন্যার সামনে 9-6 নাচ শুরু করেছিল ছায়াদানব। কোথায় লাগে নটরাজের প্রলয় নাচন? তারপরেই ফু দিয়ে নিভিয়ে দিয়েছিল একটার পর একটা অ্যাটম মশাল, যাতে ভূত পেতনিদের আসতে অসুবিধা না হয়।
নয় রানীর চক্ষু যখন চড়ক গাছ, ঠিক তখনই নেচে নেচে হল ঘরে ঢুকে পড়েছিল কিমফুত কিমাকার ভূত পেতনির দল। প্রত্যেকের চোখ জ্বলছে ধকধকে ভাঁটার মতো, গা থেকে ঠিকরে যাচ্ছে যেন লকলকে আগুন। আসলে সবটাই ভূত ম্যাজিক, জাদু সম্রাট ভূতানন্দের কারসাজি। জীবদ্দশায় তিনি ম্যাজিক বিজ্ঞানে মস্ত বৈজ্ঞানিক ছিলেন। পরলোকে গিয়ে আবার এলিমেন্টাল সায়েন্স নামে ভৌত পদার্থসমূহের গবেষণায় বিলক্ষণ কৃতিত্ব দেখিয়ে ভূত বিজ্ঞান অথবা ভৌত বিজ্ঞানকে নোবেল প্রাইজ নেওয়ার পর্যায়ে নিয়ে গিয়েছেন। যদিও রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি যাওয়ার পর থেকে নোবেলে অরুচি এসে গেছে ভূতলোকেও। নয় আহু শয়তানি এরকম সৃষ্টি ছাড়া কাণ্ড কারখানা 4000 বছরেও দেখেনি। এলিমেন্টাল সায়েন্সের নাম তো কখনো শোনেও নি, তা নিয়ে গবেষণা করার আইডিয়া। ফলে আতঙ্কে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থায় 4 হাত শূন্যে ছুটতে ছুটতে তারা পবন বেগে দৌড়ে গেছিল তাদের স্পেসশিপের দিকে। পৃথিবী আক্রমণ করেছিল 29খানা স্পেসশিপ নিয়ে। পৃথিবীর ডাকা বুকোগুলো বহুত লড়াই করে 20টাকে গুঁড়িয়ে দিয়েছিল, নিজেরাও অবশ্য খতম হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো 9খানা আছে। নিয়মিত সার্ভিস করে সেগুলোকে চালু রাখা হয়েছে। ট্রাইটনের অ্যাক্টিভ উষ্ণ প্রস্রবণে মাঝে মাঝে স্নান করতে যায়, দূর থেকে সূর্যর ঠিকরে ঠিকরে আগুন শিখা ছুটে যাওয়া দেখতে যায়, ঠিক যেন আতশবাজির খেলা। শুক্র গ্রহ বেড়াতে যায়, সেখানকার মেঘে ঢাকা আকাশ ভেদ করে 480 ডিগ্রি সেলসিয়াসে গা গরম করে নেয়। সজীব আগ্নেয়গিরিগুলোকে তুবড়ির মতো জ্বলতে দেখে বিলক্ষণ আমোদ পায়। বুধ গ্রহের সেকেন্ডে 50 কিলোমিটার গতিবেগে 88 দিনে সূর্য প্রদক্ষিণ দেখে বেশ মজা পায়, ঠিক যেন পৃথিবীর একটা চাঁদ, যদিও চাঁদের চেয়ে শতকরা 40 ভাগ বড় আর অনেক ঘন। বুধের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে বিলক্ষণ গবেষণাও করে, কেননা বুধের লৌহ কেন্দ্র আর চৌম্বক ক্ষেত্র পৃথিবীর প্রায় অনুরূপ বলে এই গ্রহে একটা উপনিবেশ করা যায় কিনা সেটা ভাবে। বৃহস্পতি গ্রহের বৃহত্তম চাঁদ ট্রাইটনের অ্যাক্টিভ উষ্ণ প্রস্রবণ দেখে মোহিত হয়, অথচ ট্রাইটন পৃষ্ঠ ভয়ানক ঠান্ডা। সৌরজগতের কোনো গ্রহ উপগ্রহের পিঠ এত ঠান্ডা নয়, -235 ডিগ্রি সেলসিয়াস। প্রায় সবটাই নাইট্রোজেন বরফে ঢাকা থাকে। বৃহস্পতি গ্রহের 61টা চাঁদে পিকনিক করে নেচে নেচে পৃথিবীর চেয়ে 755 গুণ বড় যেন গাণিতিক ছকে গড়া পেল্লায় শনি গ্রহের আংটি দেখে তাজ্জব হয়, আর ভাবে যে এমন একটা খাসা জায়গায় দুর্গ বানিয়ে কিছু আহুতনয়াকে বসিয়ে রাখলেই তো গোটা সৌরজগৎটাকে পাহারা দেওয়া যায়। দুর্গ থাকবে শনির আংটির ওপর, অন্য কোনো ভিনগ্রহী এদিকে ঘেঁষলেই একেবারে তৎক্ষণাৎ তাড়িয়ে দেবে। এই শনি গ্রহের দিকেই চম্পট দেওয়ার মনস্কামনা নিয়ে অবশিষ্ট 9খানা স্পেসশিপের দিকে পাই পাই করে দৌড়েছিল 9 শয়তানি। তাথই তাথই নৃত্য দেখিয়ে ঠিক সেই দিকে তাড়িয়ে নিয়ে গেছে গণদেব ঈশ্বর, সমস্ত মানুষের ইচ্ছাশক্তির সুবৃহৎ ক্রিস্টাল। হার মেনে যায় নটরাজের প্রলয় নাচন। সেই উদ্দাম রক্ত জমানো নাচের সামনে বিকট বিভৎস কিম্ভূত কিমাকার ভূত আর পেতনিরা নানা রকম অভাবনীয় এবং পিলে চমকানো কায়া পরিগ্রহ করে উদ্দাম নাচ নেচে নেচে তাদের তাড়িয়ে নিয়ে গেছে 9খানা স্পেসশিপের দিকে, ঢুকিয়ে দিয়েছে ভেতরে। আর তারপরেই গণদেব ঈশ্বরের ছায়াশক্তি 9 ভাগ হয়ে গিয়ে 9খানা স্পেসশিপে ঢুকে গিয়ে বিগড়ে দিয়েছে মারণ গ্যাসের মেশিন। ত্রাহি ত্রাহি অবস্থায় 9 আহুতনয়া যখন নিজের নিজের স্পেসশিপে গ্যাঁট হয়ে বসে পৃথিবী ছেড়ে মহাকাশে উঠে গেছে, ঠিক তখনই শেষ চালটা দিয়েছিল ছায়াদানব, সমস্ত মানব মনের সংহত ইচ্ছাশক্তি। 9টা স্পেসশিপে গোঁত খেয়েছিল সূর্যরূপ জ্বলন্ত কটাহের দিকে, যে সৌর উনুন থেকে ছিটকে ছিটকে যাচ্ছে জ্বলন্ত প্লাজমা, রক্তরস, ঠিকরে গিয়েই ঠান্ডা হয়ে ঘন হয়ে ভাসছে সূর্যর আলোকমণ্ডলে। 9খানা পেল্লায় ভিনগ্রহী মহাকাশপথ গোঁত খেয়ে ঢুকে গেল সেই আগুনের কড়ার মধ্যে। তারপর তো ওং শান্তি ওং শান্তি। লেখাটা শেষ করে এবং প্রফেসর নাটবল্টু চক্রকে শুনিয়ে জিজ্ঞেস করেছিলাম, কিরকম লিখলাম? প্রফেসর বললেন,
পাঠক বলবে উৎকৃষ্ট গাঁজার দম। সম্ভাবনা সাহিত্য এরকমই হয়। প্রফেসর যদি না বোঝেন, বই গেল। পাঠিয়ে তো দিই সম্পাদকের কাছে, তিনি তো সমঝদার। তাছাড়া সময় গাড়িটাই তো প্রমাণ রয়েছে প্রফেসরের বিজ্ঞান মন্দিরের পাতাল ঘরে। কালো ছায়ার করাল কাহিনী গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের অন্য গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।